অনেক সমস্যা। উজ্জ্বল চুপচাপ খাবার নিয়ে উঠে যায়। উর্মি নিশ্চয়ই রুমুকে দেখেছে। মেয়েটা কি লজ্জা পেয়েছে? এলাকায় খবর ছড়িয়েছে রুমু পালিয়েছে। তবে রুমু কার সাথে পালিয়েছে এই ব্যাপারটা নিয়ে সবাই এতদিন জানার আগ্রহ থাকলেও বর্তমানে অনেকেই কানাঘুষা করছে উজ্জ্বলের সাথেই রুমু পালিয়েছে। উজ্জ্বল এলাকায় নেই আজ 3 দিন হয়ে গেল। এর মানে কি নিশ্চিত উজ্জ্বল এসবে জড়িত। রাশেদের রক্ত টকবকিয়ে ফুটছে। হাতের কাছে রুমুকে পেলে খুন করতেও দ্বিধা করবে না। শত্রুপক্ষের ছেলের সাথে এই মেয়ে পালিয়েছে। কত বড় কলিজা হয়েছে মেয়েটার। উজ্জ্বলের খোঁজ লাগাতে লোক ভাড়া করেছে রাশেদ। রুমু যাকেই বিয়ে করুক ডিভোর্স করিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দিয়েই ছাড়বে। রাশেদের জেদ রাশেদ কখনো অপন্ন রাখে না। আর এই জেদটা কি করে রাখবে? লেকের পাশে সারিবদ্ধ বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান। রুমু একটি শর্মা নিয়ে বসলো চেয়ারে। ফুরফুরে বাতাসে তার খোলা চুল উড়ে বারবার মুখে লাগছে। উজ্জ্বল যত্ন নিয়ে চুলগুলো মুঠোয় পুরে খোপা বাঁধল। উজ্জ্বল নিজেও শর্মা নিয়ে বসলো রুমুর পাশে। এক কামড় দিয়ে কিছুটা চবন করতেই মুখ কুঁচকে বলে, এই রুমু, কাছে আয়। কেন? কানে কানে কথা আছে, শোন। রুমু তার কান বাড়িয়ে দিল। উজ্জ্বল স্বল্প স্বরে বলল, ট্রাস্ট মি, এই শর্মার চেয়েও তোর ঠোঁট আরো বেশি ফ্লেভারফুল। রুমুর কান গরম হয়ে গেল। আশেপাশে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, লজ্জা লাগে না আপনার? না, লাগে না। তুই পাশে থাকলে লজ্জায় উড়ে যায়। আচ্ছা, এই হিমেলের সাথে আমার বিয়েটা যদি সেই দিন হয়ে যেত, আপনি কি করতেন? এত সহজ? তুই কবুল বলার আগে এই বান্দা হাজির হয়ে যেত। যদি না হতে? এই তুই খাতো, বাসা ফাঁসা শেষ করে নিষেধ হয়ে গেছে। তুই আসলে ফল ফল কথা বলতে। আমি আউল ফল কথা বলি? বলিস, খুব বেশি বলিস। বউ, রাগ করো না। আসো আসো, আর কি খাবে? আমি কিন্তু 4 প্লেট ফুচকা, একটা বার্গার খাবো। এসব না খেয়ে আমাকে খেলেও তো পারো। বেশ কয়েকদিন পর বাড়ি ফিরেছে উজ্জ্বল। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। এবার অন্তত বউকে নিয়ে নিজ নীড়ে ফেরা যাক। উঠোনে বাইকের শব্দে ছুটে এলেন নার্গিস। ছেলেকে দেখতে পেয়ে অনেকটা অবাক সুরে বললেন, তুই যে আসবি বললি না তো? আমি কোন কাজ বলে করেছি? উর্মি কেমন আছে? তাকে নিয়ে এলেও তো পারতি। আসতে বলেছি, আসেনি। উজ্জ্বল ঘরে প্রবেশ করলো। নিজের কক্ষে ফিরে শটান হয়ে শুয়ে পড়ল। পাশে থাকা বালিশটা আঁকড়ে ধরে ভাবনার সাগরে ডুবে গেল। ইস, বউটা কবে যে আসবে। পাশে শুয়ে খোশ গল্পে মেতে থাকবে। নার্গিস ফিরলেন লেবু শরবত নিয়ে। যত্ন নিয়ে টেবিলে গ্লাসটা রেখে বললেন, কি খাবি? আম্মা, ভাত দাও। আমি বাড়ছি, তুই আয়। নার্গিস দরজা পর্যন্ত গিয়ে ফিরে এলেন। চিন্তিত কণ্ঠে বললেন, রুমু কেমন আছে? আমি কি জানি? তুই না বললি সে যেখানে আছে নিরাপদে আছে? হুম, তাহলে? বাদ দাও। রাশিদার ঝামেলা করেছে? সে তো প্রতিদিন করে ওর বাড়ির উঠোন থেকে আমাদের গালাগালি করে। কতদিন এসব সহ্য করা যায় বলতো? যতদিন না ওর মুখটা সেলে করতে পারছি। তোর চাচির আশকারা পেয়ে ছেলেটা বকে গেছে। বাদ দাও, এরা জাহান্নামে যাক। খেতে পেয়েছে, খেতে দাও। উজ্জ্বল উঠে গিয়ে খেতে বসে খাবার শেষ করে সোফায় বসে টিভি অন করে। নার্গিস হাতের কাজ শেষ করে পুনরায় উজ্জ্বলকে বলে, এলাকার সবাই গুজব ছড়িয়েছে রুমু নাকি তোর সাথে পালিয়েছে। হুম মানে? মানে উজ্জ্বল, তোর মতিগতি কিন্তু আমার ভালো ঠেকছে না। এসব কি সত্যি বাপ? উজ্জ্বল নড়ে চড়ে বসে, গলা ঝেড়ে কেশে বলে, 10 দিন আগে বিয়ে করেছে আম্মা। মজা করছিস? একদম না, তোর মুরগির বাচ্চাগুলোর কসম। নার্গিস বেশ অবাক হলেন। বসা থেকে উঠে দাঁড়ালেন। এসব কি বলিস? সত্যি বিয়ে করেছিস? একদম সত্যি, পিওর সত্যি আম্মা। কাবিন 40 লক্ষ। জিন্দেগিতে এই টাকা সহজে পরিশোধ করতে পারবো না, রোমাকে ছাড়বো না। ডিসিশন ফাইনাল। নার্গিসের কণ্ঠরোধ হয়েছে। তিনি ভূত দেখার ন্যায় তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। আম্মা, টাচকে খাইও না। রসের ঝামেলা পাগলে ঝুমলে ছাড়বো না। কাবিন স্বেচ্ছায় বেছে নিছে। ওই মেয়ে যদি তোরে ছাড়ে? ছাড়বে না, মগজ ধুলাই করছে। নার্গিস কিছুই বললেন না। তিনি কিয়ৎক্ষণ উজ্জ্বলের পানে তাকিয়ে আচমকা চেতনা হারালেন। উজ্জ্বল তার মাকে ধরার আগেই তিনি মেঝেতে পড়ে মাথায় আঘাত পান। উজ্জ্বল কিং কর্তব্য বিমূঢ়।
এটা কি হলো? তখনই ঘরে প্রবেশ করেন সৈয়দ শামসুল। স্ত্রীকে অজ্ঞান অবস্থায় দেখে তিনি নিজেও হতভম্ব। বিছানায় গড়াগড়ি করে কাঁদছেন নার্গিস ছেলের লুকিয়ে বিয়ে তিনি কিছুতেই মানতে পারছেন না। সবচেয়ে বড় ভয় জমেছে রাশেদের কর্মকাণ্ড। দিনে দুপুরে এই ছেলে খুনাখুনি করতে দ্বিধা করবে না। তার একটা মাত্র ছেলে, ছেলেটার মাথার উপর অসীম বিপদ ঘুরপাক খাচ্ছে। কোনো মা নিশ্চয়ই এই অবস্থা মেনে নেবে না। সৈয়দ শামসুল গম্ভীর কণ্ঠে শুধায়, তুই যে বিয়েটা করবি আমাদের সাথে একটু আলাপ পরামর্শ করলেও তো পারতি। পরিস্থিতি এমন ছিল যে তুই আমাকে পরিস্থিতি শেখাচ্ছিস? ইচ্ছে করছে গায়ের সব শক্তি দিয়ে মারতে। আব্বা, আপনার ছেলে বড় হয়েছে, ভুলে গেছেন? আমার ছেলে বড় হয়েও বেকুবের মতো কাজ করেছে। তোমরা তো জানোই রুমুকে বিয়ে করব। কে জানতে না? তাই বলে এভাবে? সৈয়দ শামসুল উঠে দাঁড়ালেন, পায়চারি করে পুনরায় উজ্জ্বলের সম্মুখে বসলেন। এরপর যা যা হবে সব কিছু তুই সামলাবি। আমি এসবের কিছু জানি না। ঠিক আছে, বিয়ে করেছি আমি। বউটা আমার, ঝামেলাটা আমার। বউ? বড় বড় কথা ফুটেছে মুখে। বউ বলার সাধ্য তোর আছে? তোর কথাকার। উজ্জ্বলের মেজাজ বিগড়ে গেল। ডানে বামে না তাকিয়ে সোজা বাইরে গিয়ে বাইক স্টার্ট করলো। এখানে আর থাকা যাবে না, এক মুহূর্তও না। বারান্দার গাছগুলো পরিষ্কার করে রুমু কক্ষে ফিরতে দেখতে পেল উজ্জ্বলকে। ছেলেটা শটান হয়ে শুয়ে আছে, মাথার উপর ঘুরছে ফুল স্পিডে ফ্যান। রুমু হাঁটু ভেঙে বসলো বিছানায়, উজ্জ্বলের মাথায় হাত বুলিয়ে বলে, আপনি কি ক্লান্ত দেখাচ্ছে উজ্জ্বল? গরমে সব ভুলে গেছি রে, শুধু মনে আছে লাউ আর কদু, তুমি আমার বধূ। রুমু খিলখিলিয়ে হেসে উঠল। আমার কাছে বিয়ের কথা বলেছে রুমু। বাড়ি গিয়েছিলেন? হুম। চাচি আম্মা কি বলল? মাথায় ঘুরে পড়ে গেছে। কি? জি। আর চাচাজান কি বলল? এই বিয়ে সম্পর্কে তিনি কিছু জানেন না, সব দায় আমার। আপনার সাথে রাগারাগি করেছে? খুব বেশি না, অল্প। না জেনে বিয়ে করেছে তো, হঠাৎ জানায় কষ্ট পেয়েছে। ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। উজ্জ্বল চোখ বন্ধ করলো। ভেতর থেকে তাকে হতাশায় ঘিরে ধরেছে। যদিও এমন একটা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত সে। উজ্জ্বল হঠাৎ অনুভব করলো তার গালে পানির ফোঁটা পড়ছে। তড়িৎ গতিতে চোখ তুলতেই দেখতে পায় রুমু কাঁদছে। এই, তুই কাঁদছিস কেন? আমার কারণে এমনটা হয়েছে। আমি আমি গলা ধরে এলো তার। ভেতর থেকে অপরাধবোধ নিংড়ে ফেলছে তাকে। আমি কেন আপনাকে এমন প্রস্তাব দিলাম উজ্জ্বল ভাই? একটা চড় মারবো। কে ভাই? সরি, আবেগে বলে ফেলেছি। এই, আবেগ দেখে একটু ভালোবাসার কথা বলতে তো পারিস। রুমুর কান্না বেড়ে যায়। উজ্জ্বল মেয়েটাকে শান্ত করতে নানান কথাই ভুলিয়ে রাখার চেষ্টা চালায়। রুমু কি খাবে? রুম একটা চুমু খাবে। দিবে চুমু? বাজে কথা বন্ধ করুন। এটা বাজে কথা? ভালো লাগছে না আমার। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, আলতোভাবে জড়িয়ে ধরে মেয়েটাকে। রুমু উজ্জ্বলকে আঁকড়ে ধরে। দুই পরিবার যদি না মানে আমরা কোথায় যাবো উজ্জ্বল? এই জন্য তো বলি, দুঃখ আসার আগে শোকটা ভোগ করতে দে। সময় অপচয় করা যাবে না। চল ঘুরে আসি, রেডি হ। রুমু চোখ মুছে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে জামা বের করে দ্রুত ওয়াশরুমে যায়। উজ্জ্বল উঠে বসতেই দেখতে পেল রুমুর ফোনটা বিছানায় পড়ে আছে। সাইলেন্ট মোডে থাকায় কেউ যে ফোন করছে আওয়াজ নেই। ভাই লেখা নাম্বারটা থেকে একের পর এক ফোন এসেই যাচ্ছে। উজ্জ্বলের বুঝতে বাকি নেই এটা রাশেদের নাম্বার। রুমুকে বারবার বারণ করা হয়েছিল এই সিমটা যাতে না লাগায়, তাহলে রুমু কেন এই সিমটা লাগালো? মনের সন্দেহের দরুনে ফোনটা ধরল উজ্জ্বল। অপর পাশ থেকে শোনা গেল রাশেদের তিরিক্ষে ধ্বনি। হারামজাদি, ফোন কেন ধরিস? তা তোকে কি বলেছি? আর তুই কি করছিস? আমার কথা মতো কাজ না করলে আমি যে কি করব তুই ভালো করেই জানিস। সময় মতো ফোন দিচ্ছিস না কেন? উজ্জ্বল অবাক হলো। দ্রুত ফোন কেটে কল লিস্টে ডিলিট করেই ফোন ছুড়ল বিছানায়। সে ভেবেছিল রাশেদ ফোন করে নিশ্চয় বলবে কোথায় আছে ঠিকানা দিতে বা অন্যান্য, অথচ রাশেদের কথার ভাঁজে বোঝাই যাচ্ছে রুমুর সাথে তার যোগাযোগ চলমান। অজানা আতঙ্কে থমকে গেল উজ্জ্বল। রুমু ওয়াশরুম থেকে বের হয়ে আয়নায় দাঁড়ালো। তার গলায় ঝুলে থাকা ওড়নাটা পেছন থেকে টেনে ধরল উজ্জ্বল। যা তরুণে গলায় ফাঁস পড়ল রুমুর। শ্বাস আটকে আসায় মেয়েটা ছটফট করে উঠেই নিজেকে বাঁচাতে গলা দিয়ে দেদারসে গোঙানির শব্দ বের হয়। উজ্জ্বল ওড়না ছেড়ে রুমুকে টেনে কাছে আনে। খুব কষ্ট হচ্ছে? একটু বুঝলাম, ভালোবাসা মানুষের কাছ থেকে পাওয়া আঘাতগুলো কেমন যন্ত্রণা দেয়।
রুমু কাঁচতে কাঁচতে বিছানায় বসে। উজ্জ্বল পানি নিয়ে তার হাতে দেয়। সরি ডার্লিং, পানি শেষ করো। রুমু পানি শেষ করলো। উজ্জ্বলের এমন আচরণে মেয়েটা অবাক না হয়ে পারে না। একটুর জন্য। একটার জন্য কি? আমার গলা। রুমু গলায় হাত রাখে। উজ্জ্বল পরখ করে বুঝতে পারে চামড়া লাল হয়ে গেছে। গলাটায় যদি না থাকে? উজ্জ্বলের প্রশ্নে রুমু অবাক হয়ে বলে, উজ্জ্বল, এসব কি বলছেন? মাথা ঠিক আছে? না, ঠিক নেই। রুমুর প্রতি প্রচণ্ড রাগে উজ্জ্বলের শরীরটা থরথর করে কাঁপছে। অথচ এই রাগটা কিছুতেই তুলতে পারছে না সে। কাউকে উদুম কেলানি দিলে মনটা শান্ত হতো। রুমুর পরিবর্তে অন্য কেউ হলে এতক্ষণে মারতে মারতে আধা মরা করে ছাড়তো। দুঃখের বিষয়, এই আদুরে একটা বউকে কি করে গায়ে হাত তুলবে, এসব কথা ভাবলেও গায়ে কাঁপন ধরে। উজ্জ্বলের কোনো কন্ট্রোল নেই। কন্ট্রোললেস এই মানুষটা যে নিজের রাগ কত কষ্টে কন্ট্রোল করার মিছে চেষ্টা করছে তা বলে বোঝানো সম্ভব নয়। এত ধৈর্য অধৈর্যের পালা অতিক্রম করে পানির গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলল সে। হঠাৎ ভাঙছড়ে চমকে যায় রুমু। কিছু বুঝে ওঠার আগে একে একে হাতের কাছে সব ভাঙতে থাকে উজ্জ্বল। অতিরিক্ত রাগে নিজের গায়ের শটটা একটানে খুলতেই সব বোতাম ছিটকে বেরিয়ে আসে। উজ্জ্বল। রুমুর ডাক উজ্জ্বলের কর্ণকুহরে আসতে উজ্জ্বল থেমে যায়। চুমু বউ না রুমু বউ? তোর মনে যে এত শয়তানি, এটা তো আমি ভাবতেও পারিনি। আমি কি করেছি? কিছু করিস নে। ইদানিং কৃপণ হয়ে গেছিস, আমার ওষুধ কম দিচ্ছিস। কিসের ওষুধ? চুমু বউটা কিচ্ছু বোঝে না। তোকে এক চান্সে পাকা পানি দিয়েছিলাম, তাহলে এখন আবার কিসের প্রশ্ন করিস? রুমু গলা ঝাড়ে। এই ছেলের মতে গতি তার ঠাহুরে আসছে না। এই রাগ দেখালো, এখন আবার রোম্যান্সের কথা তুলছে কেন? রুমু, আমার রাগটা মোটেও কমেনি। তোকে ভালো মতো চটকে দিলে আমার রাগ কমতো। আমি কি করেছি? তুই আমাকে ঠকাচ্ছিস না তো? সিরিয়াস প্রশ্ন করেছে। আপনার এমন কেন মনে হলো? সন্দেহ ছাড়া নিশ্চয়ই কথাটা তুলিনি। সন্দেহ? কয়টা দিনের সংসার? ওহো না, সংসার হয়ে ওঠেনি একটা সম্পর্ক। কয়টা দিনের সম্পর্ক আমাদের? এক্ষুনি সন্দেহ তুলছেন? সব ফেলে, সব মিথ্যে করে আমি আপনার কাছে ছুটে এসেছি, আর আপনি আপনি আমাকে সন্দেহ করছেন? রুমু ভীষণ লেগে গেল। রুমুর পাল্টার আগে উজ্জ্বল নিজেও বেফাঁস ফেসে গেছে। সে ভাবতেও পারেনি সন্দেহ শব্দটা এতটা ভয়াবহভাবে আঘাত করবে মেয়েটাকে। ক্রুদ্ধ দু চোখের কোটরে ভেসে উঠেছে অশ্রুকণা। উজ্জ্বল অবাক হয়ে তাকালো মেয়েটার পানে। রুমুর কি এতটাই আঘাত লেগেছে যে মেয়েটা কেঁদেই ফেলেছে? রুমু, আমি এভাবে বলতে চাইনি। তুই কিভাবে বলতে চেয়েছেন? আমি আপনাকে ঠকাচ্ছি? কেন ঠকাবো? কোন ভিত্তিতে ঠকাবো? আপনি আমার প্রেমিক লাগেন, আজ আছেন কাল নেই। আপনি আমার স্বামী হন। উজ্জ্বল থমথমে চোখে তাকালো রুমুর পানে। রাশেদের বলা কথাগুলো রুমুর প্রতিক্রিয়া কোনোটাই দুয়ে দুয়ে চার মিলছে না। আচ্ছা, তার কি কোথাও ভুল হচ্ছে? আমার সাথে বোধ হয় আপনার আর চলছে না। সন্দেহ নিয়ে সম্পর্ক টিকে না। আমি বরং আমার পথ খুঁজে নেব। উজ্জ্বল রুমুর হাত ধরল, অথচ মেয়েটা হাত ঝাড়ি দিয়ে উঠে দাঁড়াতেই মেঝেতে ভাঙা কাচের টুকরোগুলো পায়ে বিঁধে যায়। চাপা আর্তনাদে রুমু আহ ধ্বনি তোলে। উজ্জ্বল দ্রুত রুমুকে কোলে তুলে বিছানায় বসায়। সাবধানে হাঁটবি তো। কি করিস? গলগলিয়ে রক্তে ভিজে গেল বিছানার চাদর। মেয়েটার দুই পায়ের তালুতেই কাজ বিঁধেছে। উজ্জ্বল কি করবে না করবে দিশে হারিয়ে ফেলেছে। ডোরবেলের শব্দ কোনো মতে রুমুর বাইরে গিয়ে দরজা খুলে উজ্জ্বল। উর্মি এসেছে। মেয়েটা বিশেষ দরকারে বাইরে গিয়েছিল। ফিরে এসে উজ্জ্বলের আতঙ্কিত মুখখানি দেখে বলে, কিরে, কি হয়েছে? রুমুর পা কেটে গেছে। কি বলিস? কিভাবে? আমার ভুলে। দুপায়ে ব্যান্ডেজ নিয়ে বসে আছে রুমু। উর্মি দেদারসে বকাবকি করে যাচ্ছে উজ্জ্বলকে। অবশ্য বকাবকিতে এই মামলা থেমে নেই। বয়সে বড় বিধায় উজ্জ্বলের গায়ে বেশ কয়েকবার হাত তুলেছে। উজ্জ্বল নীরবে নিভৃতে সবটা হজম করেছে। হাতে পানির গ্লাস আর ঔষধ নিয়ে দাঁড়িয়ে আছে উজ্জ্বল। রাগান্বিত রুমুর সম্মুখে দাঁড়িয়ে আদেশের সুরে বলে, রুমু, ওষুধ খা, ব্যথা কমে যাবে। মনের ব্যথা বড় ব্যথা, তা তো আপনি জানেন না। রুমু নিজের রাগ বজায় রেখে বলে, গিলবো না। গিলতে বলেছে। বললাম তো গিলবো না। এই, কার সাথে তেরামো করিস? আমিও পিএইচডি করার 13 উজ্জ্বল্লা, তোর সাধ্য নেই আমার সাথে তেরামো করার। উজ্জ্বল রুমুর গাল চেপে ধরল। মুখে ওষুধ পোড়ার আগে তার পিঠে পড়ল এক দানবীয় থাবা। তীব্র ব্যথায় দাঁত কিরমিরিয়ে পেছনে ঘুরতে দেখতে পেল রাগান্বিত উর্মিকে। তোর সাহস কি করে হয় রুমুকে মারার? বিয়ে করেছিস স্বেচ্ছায়, কিচ্ছু বলিনি, এখন বউ অত্যাচারে লেগে গেছিস? তুই আমার ভাই? বেয়াদব, নির্লজ্জ ছেলে। মেজার পায়ের এই অবস্থা।
এর জন্য কে দায়ী? এই তুই বেরো, বেরো রুম থেকে। উর্মি ধাক্কা দিয়ে বের করে দিল উজ্জ্বলকে। বেচারা উজ্জ্বল হতভম্ব হয়ে পানির গ্লাস হাতে দাঁড়িয়ে রইল। হতাশার শ্বাস টেনে আফসোসের সুরে বলল, গাল চেপে যখন চুমু খাই তখন দোষ নাই, তখন তাকে অত্যাচার বলে না। অথচ ভালোর জন্য গাল চেপে ওষুধ খাওয়াচ্ছিলাম, এখন আমি অত্যাচারিতে পুরুষ। উর্মির ওপর দিয়ে যে কি একটা ঝড় যাচ্ছে এই কথা কাউকে বোঝানো সম্ভব নয়। বাড়ি থেকে বাবা মা ফোন করে বারবার ধমকাধমকি করছে, এদিকে রুমু পা কেটে বসে আছে। এই বিয়ে নিয়ে বাবা মা কেউই সন্তুষ্ট নয়। একমাত্র ছেলের এমন বিয়ে, তাও কিনা শত্রুপক্ষের সাথে, এই ব্যাপারটা কে মানতে পারবে? উজ্জ্বল রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে গেছে। তামিম অফিস থেকে বাসায় ফিরে যখন জানলো এই সাংঘাতিক কাণ্ডের কথা, তখন আর ধৈর্য কোলায়নি। মুখে যা এসেছে তাই বলে বকাবকি করেছে উজ্জ্বলকে। উজ্জ্বল প্রথম পর্যায়ে সব হজম করলো, পরবর্তীতে আর হজম করা ধৈর্য রইল না। নিজ কক্ষ ফিরে সশব্দে দরজা বন্ধ করে রুমুকে বলে, তোর ভাইয়ের সাথে কি সলা পরামর্শ চলছে? আমাকে মারবি নাকি আমার পরিবারকে মারবি? তার মানে ভাই বোন মিলে এসব নাটক করলে, এই যে পালিয়ে এসে বিয়ের কথা তোলা, হঠাৎ করে আমার সাথে ভালোবাসাবাসি খেলা, এসব তো নাটক ছিল। রুমু চমকে গিয়ে ঢোক গেল। তার মানে উজ্জ্বল কিছুটা আঁচ করেছে। উজ্জ্বল কি কিছু জেনে ফেললো? কি হলো, মুখে কোনো কথা নেই? এই কয়েকদিনে আপনার কি মনে হয়েছে আমি নাটক করছি? করতে তো পারিস। এই চিনলেন আমাকে? তুই রাশেদের বোন। সবচেয়ে বড় কথা, কার পেটে আমি জানি তো। তোর মা স্টার জলসা, জি বাংলা সিরিয়ালের কুটনি মহিলাগুলোর থেকেও বেশি ভয়াবহ। এই মহিলার মেয়ে হয়ে ঝামেলা যে পাকাবি না, তার গ্যারান্টি তো আমি পাচ্ছি না। তোর ভাইয়ের সাথে যে তোর ফোনে কথা হয়, কি ভাবলি আমি কোনোদিন যাবো না? রুমু রেগে গেল। পাল্টা ধমকে উজ্জ্বলকে বলল, আপনি তো সব জানেন। আমার মা খারাপ, কুটনি, আমার ভাই শয়তান। তাহলে এতদিন আমার পেছনে ঘুরলেন কেন? এই, আমাকে ধমক দিবি না। 100 বার দেব। সত্যি মিথ্যা আপনাকে এখন আর বলে লাভ নেই। আপনার তেরা মাথায় যেটা ঢুকেছে সেটাই আপনার কাছে সত্যি মনে হবে। তাই আমি আর কোনো মতামত দিতে পারবো না, দিতে বাধ্য নই। তুই বারবার করছিস রমু। আমার মাথায় হাই ভোল্টেজ গরম আছে, লোড নিতে পারছি না। তোকে সাবধান করলাম, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। কি ঘটবে? বউ হিসেবে অস্বীকার করবেন? তুই বেশি বলছিস রমু। আপনি কম করেছেন। বিয়ের 7 মিটে গেছে, এখন কি আবার ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন? ডিভোর্স শব্দটা উজ্জ্বলের রাগ আরও বাড়িয়ে দেয়। ছেলেরা রাগের দরুনে রুমুর গলা চেপে ধরে। রুমুও কম যায় না, পাল্টা উজ্জ্বলের গলা চেপে ধরে। স্বামী স্ত্রীর সম্পর্কে একজন আগুন হলে অন্যজন হতে হয় পানি, অথচ রুমু উজ্জ্বল কেউই পানি নয়, দুজনেই ধাউ ধাউ করে জ্বলতে থাকা আগুন। উজ্জ্বল রুমুর গলা ছেড়ে দিতে রুমু উজ্জ্বলের গলা ছেড়ে দেয়। ঝামেলা বোধ হয় এখানে শেষ হলেও পারত, কিন্তু তা বুঝি হওয়ার নয়। রুমু গলা ছাড়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বলের খোলা শার্ট সরিয়ে বুকের মধ্যে কামড় বসায়। এক কামড়ে সারা শরীর ব্যথায় টন টন করে বিবশ হয়ে যায়। রুমু এতটাই জোরে কামড় দিল, একদলা মাংস অল্পের জন্য মেয়েটার মুখে চলে আসেনি। উজ্জ্বল রুমুকে ধাক্কা দিয়ে সরিয়ে বুক চেপে ধরে। এহেন কাণ্ডেই ছেলেটার রাগ জেদ কোথায় যেন উড়ে গিয়ে তার অবাকের পাল্লা ভারী হয়। মনে প্রশ্ন আসে, রুমু তো আসতো একটা জল্লাদ মহিলা। উজ্জ্বল এক মুহূর্ত দাঁড়ায় না, দাঁতের তলায় দাঁত পিষে বুকে হাত চেপে বেরিয়ে যায় রুম থেকে। রুমু তখন ক্ষুধার্ত হায়নার ন্যায় ফুসফুস করছিল, আপনাকে কে কামড়ালো? এতটা ভয়াবহ কামড়? এই, আপনি কোনো ভয়ঙ্কর সাইকো কিলারের হাতে পড়েননি তো? বেশি কথা না বলে তাড়াতাড়ি হাতের কাজ সারুন। ইস, অল্পের জন্য মাংস উঠে আসেনি, পুরো দাঁতটাই দেবে গেছিল। কতখানি রক্ত গেল? রাক্ষসের পাল্লায় পড়লেন নাকি? কটমট দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে সরে গেল উজ্জ্বল। একটা মহিলা নার্সের সামনে খালি গায়ে বসে থাকতে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। তার মাঝে রুমুকে নিয়ে যাচ্ছে, তাই কথা বলে যাচ্ছে। এসব আর সহ্য হচ্ছে না তার। উজ্জ্বল ইমার্জেন্সিতে থাকা একজন ডিউটি ডাক্তারের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, আপনার নার্সকে বলুন থামতে। ক্ষতের স্থানটা আপনার ব্যান্ডেজ করার কথা ছিল, আর আপনি ফোনে প্রেমলাপ করছেন। নেব না হসপিটালে চিকিৎসা, তবে আমি এমনি এমনি তো যাবো না, অভিযোগ জানিয়ে যাব। উজ্জ্বল যেতে নিলে ডিউটি ডাক্তার দ্রুত তাকে ডেকে ওঠে। আরে যাবেন না, আমার কাজ শেষ, আপনি বসুন।
উজ্জ্বল বসলো। বুকের ব্যথায় তার শ্বাস আটকে আসছে, দু চোখ প্রতিবার ঝাপসা হচ্ছে। কান্না লুকানোর এমন বাহানা এর আগে করা হয়নি তার, তাই তো এ বেলায় ভীষণ অপটু। নার্স এবং ডাক্তার উভয় বুঝতে পারলো উজ্জ্বল কাঁদতে চাইছে। তারা একে অপরকে ইশারা করে চুপ রইল। হসপিটালের কাজ শেষ করে উজ্জ্বল তার নিজের জন্য শার্ট কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রক্তাক্ত শার্ট নিয়ে বাসায় ফিরলে 101টা প্রশ্নের জবাবদিহি করতে হবে, রুমুকেও অপমানিত হতে হবে। এসব ভেবে নতুন শার্ট গায়ে জড়ালো ছেলেটা। স্পিডে বাইক চালাতে চালাতে অনেকক্ষণ কাঁদলো সে। কেন কাঁদলো নিজেও জানে না। মনের ভেতর রাগ জমেছে, অনেক প্রশ্ন খেলা করছে। এভাবে রেগে যাওয়া ঠিক হয়নি, তাকে ঠান্ডা মাথায় সবটা সামলাতে হতো। অথচ সে বেফাঁস রাগ দেখিয়ে জল ঘোলা করলো। কথায় কথায় রুমুকে আঘাত করাও কি ঠিক ছিল? এমন কন্ট্রোললেস হলে ভবিষ্যৎ অন্ধকার। তবে উজ্জ্বল রুমুর এমন রণচণ্ডীর পাশা করেনি। রুমু যে এতটাই রাগী জেদি সে আগে ভাবেনি। রাগ থাকবে স্বাভাবিক, তাই বলে এতটা? কই, এই মেয়েটাকে বাইরে থেকে তো এমন বোঝা যায় না। উজ্জ্বল রাত 11টায় বাড়ি ফিরল। তামিম দরজা খুলে দিয়ে নিজের রুমে চলে গেল। উজ্জ্বল দরজা বন্ধ করে চলে গেল নিজের কক্ষে। উর্মি রুমুর পাশে শুয়ে দুজনেই ঘুমিয়ে আছে। এ পর্যায়ে উর্মির প্রতি পাল্টা জেদ জন্মালো তার। নিশ্চয়ই ইচ্ছে করে এমন করেছে উজ্জ্বল, যেন রুমে আসতে না পারে। উজ্জ্বল গটগটিয়ে অন্য রুমে চলে গেল। তামিম পর্দার আড়ালে সবটা দেখল। চুপচাপ উর্মির কাছে গিয়ে ডেকে আনলো তাকে। যা হয়েছে হয়েছে, এখন তাদের স্বামী স্ত্রীর মাঝে না ঢোকাই ভালো। উর্মি ভেবেছিল উজ্জ্বলকে আজকে আর রুমুর সাথে থাকতে দেবে না, এটাই উজ্জ্বলের শাস্তি। কিন্তু তামিমের আদেশে সে আর নিজের পরিকল্পনা সফল করতে পারল না। রান্নাঘর থেকে ঝনঝন আওয়াজ পেতেই উজ্জ্বল বুঝতে পারে উর্মি নিশ্চয়ই উঠে গেছে। ছেলেটা দেরি করেনি, দ্রুত চলে গেল নিজের কক্ষে এবং দ্রুত হাতে দরজা বন্ধ করে নিশ্চিত হতো রুমু ঘুমিয়ে আছে। রুমুর পাশে চুপটি করে শুয়ে পড়ল সে। রাত বাড়ল, অনেকটা সময় পেরিয়ে গেল। রুমু চোখ খুলে পাশে তাকাতে উজ্জ্বলকে দেখতে পেয়ে ঢোক গিলল। তখনকার কামড়ের কথা মনে পড়তে অনুশোচনায় ভরে গেল মন। উজ্জ্বলের বুক থেকে ধীরে ধীরে জামাটা সরাতে বড় ব্যান্ডেজ দেখে আটকে ওঠে সে। বন্ধ চোখের পাতা ফটাফট খুলে ফেলল উজ্জ্বল। হঠাৎ দুজনের চোখাচোখি হতেই ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল রুমু। কুত্তি বউ। উজ্জ্বলের ধমকে কেঁপে উঠল রুমু। দ্রুত পায়ে বিছানা থেকে নামতে গিয়ে পায়ের তালু যখন মেঝেতে লেগে ব্যথায় পা টনটন করতেই ছিটকে পড়ে সে। উজ্জ্বল উঠে এসে দ্রুত রুমুকে কোলে নিয়ে বিছানায় বসায়। কোথায় যাবে? জাহান্নামে। যে নারী স্বামীকে কামড়াকামড়ি করে সে নারী এমনিতে জাহান্নামেই যাবে। ও আচ্ছা, যে স্বামী রোমান্সের নামে কামড়াকামড়ি করে সব সোয়াব কামিয়ে ফেলবে। ওটা কামড়াকামড়ি না, লাভ বাইট, মূর্খ। রুমু প্রত্যুত্তর করে না, শটান হয়ে শুয়ে পড়ে বিছানায়। উজ্জ্বল নিজেও শুয়ে পড়ে। দুজনের মাঝে ছেয়ে যায় নীরবতা। আগ বাড়িয়ে কেউ কারোর সাথে কথা বলে না। এভাবে কেটে যায় আরও 2 দিন 2 রাত। উজ্জ্বল আর রুমুর মাঝে বেড়েছে দূরত্ব। উজ্জ্বল আগ বাড়িয়েতে কথা বলতে চাইলেও রুমু বলেনি। তীব্র জেদটাকে আঁকড়ে ধরে নীরবতাটাকে আপন করেছে। সুনসান নীরবতা। আরেকটি রাত এসেছে যে রাতে উজ্জ্বল এবং রুমু দুজনেই দুকোনায়। হঠাৎ উজ্জ্বলের ফ্যাচ ফ্যাচ নাকের শব্দে রুমু উঠে বসে এবং মাথা তুলে তাকাতে দেখতে পায় উজ্জ্বল কাঁদছে। উজ্জ্বলের মতো শক্তপোক্ত ও দিমাগি ছেলে কাঁদছে। ব্যাপারটা যেন বেশ আশ্চর্যের বিষয়। উজ্জ্বল, আপনি কাঁদছেন? কই? রুমু হাত বাড়িয়ে উজ্জ্বলের গলা ছুঁয়ে দেয়। ভেজা গাল দেখে সহজে বুঝতে পারে উজ্জ্বল কাঁদছে। একে আপনি কাঁদছেন অথচ বলছেন কাঁদছেন না, কি হয়েছে দেখি? রুমু উজ্জ্বলকে টেনে ঘোরায়। উজ্জ্বল জেদ দেখিয়ে বালিশের মুখ থেকে শুয়ে পড়ে। রুমু কম যায় না, বালিশ টেনে সরিয়ে ফেলে। উজ্জ্বল কান্না আটকাতে না পেরে রুমুর কোলে মাথা রাখে। তারপর শুরু হয় তার কান্নার জোয়ার। যতটা সময় যায় উজ্জ্বলের কান্না ততই বাড়ে। বাচ্চাদের মতো হিঁচকি দিতে দিতে নাকের পানি চোখের পানি এক হয়ে যায়। আপনি কাঁদছেন কেন? জানি না। মানে কি? এই কান্না থামান। থামাতে পারছি না, আমি কান্না থামাতে পারছি না রে বউ। আর জোরে কাঁদলে শান্তি লাগতো। আরে কি হয়েছে? আই শুনেন, এভাবে কাঁদে না, আপনি বড় হয়েছেন। কান্না কন্ট্রোল আসছে না, আমি সব গুলিয়ে ফেলছি। উজ্জ্বল এভাবেই কাঁদতে থাকে অনেকক্ষণ। রুমু বুঝিয়েও উজ্জ্বলকে শান্ত করাতে পারল না। কালক্রমে রুমু বুঝতে পারল উজ্জ্বলের কোন দিক দিয়েই কন্ট্রোল নেই, না রাগে না জেদে, রোম্যান্সে না হাসিতে না কান্নায়। রাত শেষ হওয়ার পথে উজ্জ্বলের কান্না থেমে এলো। ছেলেটা বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বসলো বিছানায়। রুমুর প্রশ্নবিদ্ধ চাহনি সে এড়িয়ে বলে, তোর চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি রিস্ক নেব না। তুই কখন যেন চুমু খাওয়ার রুছিলে
আমার ঠোঁট কামড়ে পালিয়ে যাস। অবশ্য তোকে এসব কামড়া কামড়ে ট্রেনিং আমিই দিয়েছিলাম, এখন তো সাইড এফেক্ট ভোগ করছে। ভেজা চুল ঝাড়তে ঝাড়তে গানের সুর তুলল রুমু। আকাশটা আজ ঝকঝক করছে, সাদা নীল মিশে একই একাকার সৌন্দর্য। উজ্জ্বল ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে রুমুর পানে। মেয়েটা স্বেচ্ছায় উজ্জ্বলের সামনে নিজেকে উন্মুক্ত করেছে। সদ্য ফোটা গোলাপের ন্যায় স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে তাকে। উজ্জ্বল রুমুর পানে তাকিয়ে বালিশ আঁকড়ে বসে আছে। বালিশের কোনা কামড়ে কিছুটা আমতা করে বলে, এই চুমু বউ। কে যেন বলেছিল কুত্তি বউ? বলে কিছু বলেছিলাম? একদমই না। তাহলে? রুমু চুপচাপ রইল। উজ্জ্বলকে ইদানিং কম পাত্তা দিচ্ছে মেয়েটা। এই বউ, তোকে একটা ছুঁই, একটুখানি আদর করবো। এক কামড়ে এত ভদ্র হয়ে গেলেন, অনুমতিও নিচ্ছেন। এখন যদি অনুমতি না দেই তাহলে কি গত রাতের মতো কান্না করবেন? খবরদার আমার কান্না নিয়ে মজা নেবে না। তুই জানিস না আমি আবেগ অনুভূতি কন্ট্রোল করতে পারি না। তবে আমার মাথায় একটা প্রশ্ন এখনো করছে, তুই কি সত্যি রাশেদের কথা আমার সাথে এসব করছিস? উজ্জ্বলের কথা শুনতেই রুমুর মাথা গরম হয়ে গেল। মেয়েটা দাঁত কিরমিরিয়ে বলে, আবার সন্দেহ? উজ্জ্বল আবার সন্দেহ করছেন? রাশেদের কথা আমি স্পষ্ট বুঝেছি, তোদের মধ্যে কোনো সাংঘাতিক পরিকল্পনা চলছে। সাবধান করছে রুমু, আমাকে ঠকানোর চিন্তা তোর মাথায় যদি কোনোদিন আসেও, নিজেকে বাঁচাতে হলে এসব ছেড়ে ফেলবি। আমার মনে বিষ থাকলে যা করার আগেই করে দিতাম। ভেবেছিলাম সত্যিটা বলবো, কিন্তু তার আগে জল ঘোলা করলেন, আমাকে সন্দেহ করেছেন, এমন ভাব করলেন আমি যেন থাক। যেই দিন আমার মন চাইবে সেই দিন সত্যটা বলবো। এই যে গলা তুলে কথা বলছিস, সত্যটা এড়িয়ে যাচ্ছিস, তোর কি ধারণা উজ্জ্বল এতই সোজা? উজ্জ্বলকে এসবের জন্য কঠোর হবে না? তবে তুই ভুল। যতদিন আমি তোকে মাথায় তুলে রাখবো তোর সুখ ততদিন। যেদিন তোর কৃতকর্মের জন্য মাথা থেকে আছাড় দেব, সেদিন বুঝবি এই উজ্জ্বল কি। রুমু ঠোঁট বাঁকিয়ে হাসলো। কিছুটা এগিয়ে এসে তর্জনীর আঙুল দিয়ে ছুঁয়ে দিল উজ্জ্বলের গাল। কিছুটা নাটকীয় ভঙ্গিমায় বলে, এই যে প্রতিবার রোমান্সের উসিলায় আমায় কোল থেকে বিছানায় ছুঁড়ে ফেলেন, এটা কি আছাড় নয়? তবুও এখন আবার থ্রেট দিচ্ছেন আছাড় দিবেন। আপনার তো সাহস কম নয়। আমার সিরিয়াস কথায় তুই এসবে মোট পাল্টে দিস কেন বলতো? রুমু সরে দাঁড়ায়। এই যে উজ্জ্বল গলে যাচ্ছে, এই রূপটা দেখতে তার ভীষণ ভালো লাগে। উজ্জ্বল উঠে দাঁড়ায়, তার এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দেয়। চুমু বউ, একটা প্রশ্ন করবো। তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? ভালোবাসা কারে কয়? জানি না। আমিও জানি না। তুই এমন কেন? কেমন? আমাকে বড্ড চালাচ্ছিস। রুমু প্রত্যুত্তর করে না। উজ্জ্বলের অনাবৃত দেহে তাকিয়ে বুকে হাত রাখে। কামড়ের অংশটায় দাগ পড়ে আছে। রুমু সেই দাগে ঠোঁট ছোঁয়ায়। উজ্জ্বল সেই সুযোগটা কাজে লাগায়, রুমুর কোমরে হাত ঠেকিয়ে বুকের সাথে মেশায়। শ্বশুরবাড়ি যাবে? কেন যাব না? মানসিকভাবে প্রস্তুত? এটা ঝড়ের কবলে পড়বে কিন্তু। আপনি আছেন তো? আমি ততক্ষণ পারবো যতক্ষণ তুই আমার সহযোদ্ধা থাকবে। আমার এত যুদ্ধে তুই যদি না থাকিস তবে আমার পরাজয় নিশ্চিত। রুমু কথা বাড়ায় না। উজ্জ্বলের বুকে মাথা গুটিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সকালের নাস্তায় তামিমের দেখা নেই। ছেলেটা অফিসে চলে গেছে। উর্মি রুমুর অপেক্ষায় ছিল। এতক্ষণ সবাইকে খাবার বেড়ে সেও বসলো। উজ্জ্বল আজ রুমুর পাশে নাস্তা খেতে বসেছে। ব্যাপারটা দেখে উর্মি বলে, তোমাদের বনাবনি হয়েছে? গ্রেট। উজ্জ্বল বিরস মুখে বলে, আমার বউটাকে তুমি চালাক বানাচ্ছ আপা। তুমি যেমন দুলাভাইকে নাকি দড়ি দিয়ে ঘোরাও, সে এমন করছে। তোরা বেড়াজাত খুব ভালো, চুপচাপ খা। আরেকটা কথা শোন, আম্মা ফোন করেছে, চাচি নাকি মামলায় ধুমকি দিয়েছে। তো মামলা টামলা করলে আমার কি? আমি কাল যাচ্ছি এলাকায়, একা যাব না, বউ নিয়ে যাব। সর্বনাশ, এলাকায় তবে আগুন জ্বলবে। ব্যবস্থা করে যাব। এর জন্যই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, হাতের কাজ শেষ করতে হবে। খেয়ে দিয়ে আমি বের হব। সে কি, আমি তো ভাবলাম শপিং করতে যাব। বিয়ের পর রুমুকে কিছু দেওয়া হয়নি, তোর ভাইয়া বললো তোদের নিয়ে যেতে। শপিং মানে ঘরের বাইরে যেতে হবে? না না, রুমুকে বের করবে না, রিস্ক আছে। কিসের রিস্ক? ওর ভাইয়া এখানে আসবে কোথা থেকে? আসতেও পারে। রাশেদকে চেনো না, সে বড্ড শিয়ানা লোক, বুঝলে? তুইও চল আমাদের সাথে। আমি যেতে পারবো না, কাজ আছে। ঠিক আছে, তাহলে আমরা একাই যাই। না না, একা যাবে না। রাশেদের সাথে যদি দেখা হয়েছে তখন কি করবে? ভালোর জন্য বলছে, বের হইও না। কিছু হবে না।
তুই ফাও চিন্তা করছিস। উজ্জ্বল অনেকবার বারণ করলো, কিন্তু উর্মি এই কথা শুনলো না। উজ্জ্বল নিজে কাজে বেরিয়ে গেল, অপরদিকে রুমু এবং উর্মি দুজনে বেরিয়ে গেল শপিংয়ের উদ্দেশ্যে। রুমুর জন্য কিছু গোল্ডের জুয়েলারি কিনে শাড়ি কেনার উদ্দেশ্যে অন্য আরেকটি দোকানে যায়। দুজনে কেনাকাটায় এতটাই মগ্ন ছিল, রাশেদের ভয়ে সতর্ক থাকার কথাও ভুলে গেল। দ্বীপ্রহরে রাস্তার একপাশে দাঁড়িয়ে থরথর করে কাঁদছে উর্মি। মেয়েটা কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে ফেলেছে। উজ্জ্বল দ্রুত বাইক রেখে উর্মির কাছে আসলো। কি রে আপা, রামা কোথায়? আমরা রাস্তা পার করবো বলে সামনে এগিয়ে যাচ্ছিলাম, রুমা আমার পিছনেই ছিল, হঠাৎ মেয়েটা গায়েব। আধা ঘন্টা যাবৎ খুঁজে যাচ্ছি কিন্তু ওকে পাচ্ছি না। উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল, ভয়ে শরীরটা তারও কাঁপছে। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো সিসি ক্যামেরা আছে কিনা, কিন্তু নেই। তুমি ফোন দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু রুমার ফোন বন্ধ। আমি বলেছিলাম বের হইও না, সব কাজে বাড়াবাড়ি। আমি বুঝতে পারছি না রুমকে কোথায় পাবি। জানি না, মাথায় কাজ করছে না, কি করবো আমি। রুমুকে খোঁজার উদ্দেশ্যে সারাটা দিন কেটে গেল। সন্ধ্যার সময় উজ্জ্বল পুনরায় দীপুকে ফোন করলো। রাশেদের বাড়ির আশেপাশে উজ্জ্বল আগে থেকে লোক লাগিয়ে রেখেছিল, অথচ আশ্চর্যের বিষয় কেউ রুমুকে দেখেনি। এমনকি কাজের মহিলা রহিমাও জানায় রুমুদের বাড়ির পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আগের মতো। তাহলে রুমু কোথায় গেল? চায়ের কাপে চুমুক বসিয়ে এপাশ ওপাশ চোখের পলক ঘোরালো রুমু। হাতে থাকা টোস্ট বিস্কিটে কামড় বসিয়ে আরেকবার চায়ে চুমুক দিল। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। সোডিয়ামের আলোয় আলোকিত দোকানটা। টং দোকানে টানা 3 ঘন্টা যাবৎ বসে আছে সে। দোকানিও বেশ ভালো, রুমুর বিপদ শুনে আস্থা দিয়ে বসতে বলেছেন। মেয়েটা বসলো। উজ্জ্বলের নাম্বার সহ অন্য কারো নাম্বার তার মুখস্থ নেই। বাবার নাম্বার মুখস্থ পারলেও এখন বাবাকে ফোন দেওয়া যাবে না। বুদ্ধি করে দোকানের ফেসবুক আইডি থেকে উজ্জ্বলের আইডিতে মেসেজ পাঠালো। মেসেঞ্জারে বেশ কয়েকবার ফোন করলো, অথচ উজ্জ্বল ফোন অফলাইনে। ছেলেটা নিশ্চয়ই রুমুকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। উজ্জ্বলকে লাইনে না পেয়ে উর্মির আইডি খুঁজে মেসেজ করলো, ফোন করলো, অথচ উর্মিও আজ অফলাইনে। এরা নিশ্চয়ই সবাই চিন্তায় আছে এবং তাকে খুঁজছে। শেষে কোনো উপায় না পেয়ে উজ্জ্বলের বন্ধু সিয়ামকে মেসেজ করলো। ভাগ্যক্রমে সিয়াম তার মেসেজ দেখে এবং উজ্জ্বলের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। উজ্জ্বল দোকানের সাথে কথা বলে সঠিক ঠিকানা নেয় এবং জানায় উজ্জ্বল আসছে। অনেকটা সময় পেরিয়ে গেল, অথচ উজ্জ্বলের আসার নাম নেই। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা যথাস্থানে রাখলো রুমু। আর কিছু খাইবা মা? একগাল হাসলেন দোকানি। রুমু তার হাসির বিপরীতে মাথা নাড়িয়ে না জানালো। বাইকের শব্দে মাথা ঘোরালো রুমু। হয়তো উজ্জ্বল এসেছে। ছেলেটা চটজলদি বাইক দাঁড় করিয়ে রুমুর কাছে আসে। এখানে কি করছিস? বলবো, আগে বাড়ি নিয়ে চলুন। উজ্জ্বল কথা বাড়ায় না। দোকানিকে ধন্যবাদ জানিয়ে রুমুকে নিয়ে নিজ গন্তব্যে ছুটতে থাকে। উজ্জ্বলের গা ঘেঁষে বসেছে রুমু। ছেলেটার গায়ের ঘামের গন্ধ তার নাকে লাগছে। উজ্জ্বল গোসল করেননি? মতো করে সময় দিস নে, তুই এবার আসলে গোসলের খবর নিয়ে। যা দুষ্ট। উজ্জ্বল জানেন, পায়ে ভীষণ ব্যথা পেয়েছি, ব্যথা করছে। ব্যথা পেলে কি করে? আজ তো সেই দৌড় দিয়েছিলাম। সত্যি করে বলতো, তুই এখানে এলে কি করে? আমি আর উর্মি আপা রাস্তায় পার হব। উর্মি আপা রাস্তার মাঝামাঝিতে, আমিও পেছন পেছন আসছিলাম। এমন সময় দেখলাম আমার পাশে রাশেদ ভাইয়ের বন্ধু কিরণ রিকশায়। আমার মুখে মাস্ক ছিল, তবুও উনি আমাকে বোধহয় চিনে ফেলেছে। আমার দিকে অবাক হয়ে তাকাতে আমি ভীষণ ঘাবড়ে যাই। ডানে বামে না তাকিয়ে রাস্তা পার না হয়ে উল্টা দিকে হাঁটতে থাকি। কিরণ ভাই আমাকে রুমু বলে ডেকে ওঠে। ব্যাস, তারপর দিলাম সেই এক দৌড়। উনিও আমার পেছন পেছন আসছেন। তারপর দিক হারিয়ে ফেললাম। জানেন, অনেক খুঁজেছি কোন রাস্তা দিয়ে এলাম কিংবা বাড়ির রাস্তা কোনটা আমি মেলাতেই পারিনি। গোলক ধাঁধার মতো ঘুরতে ঘুরতে দোকানি আঙ্কেলের কাছে সাহায্য চাইলাম। আর আমি তোর ভাইকে সন্ধ্যা তালিকা রেখে দুনিয়ার সব গালি একদিনে দিয়ে দিলাম। বিশ্বাস কর, কলিজা হাতে চলে এসেছিল। ও, এত ভয় পাইছিলেন? সকালেই তো কে জানি বলল আমাকে সন্দেহ করে। তোর কর্মকাণ্ডে সন্দেহ না করে থাকা যায়? রাশেদের সাথে তোর যোগাযোগ হচ্ছে, এটা আমি মানতে পারছি না। যোগাযোগ হতেই পারে, কিন্তু আমার কাছে আড়াল করছিস কেন? আড়াল তো করছি না। সত্যটা বললে ক্ষতি কি? আমি সবটা আপনাকে বলতে চাই, কিন্তু মুডটা খারাপ করে দিয়েছেন। যেই দিন মনে হবে বলা যায় সেদিন বলবো। উজ্জ্বল কথা বাড়ায় না। ক্লান্ত শরীরে ভর করেছে ঘুম। তার মাঝে রুমু যেভাবে পিঠে লেপ্টে আছে, শরীরটা তাকে অন্য বার্তা দিচ্ছে। বাসায় ফিরে সবার বকুনি খেয়ে রুমু খেয়ে দে করা একটা ঘুম দিয়েছে।
উজ্জ্বল তার কাজ শেষ করে বাসায় ফিরল রাত 12টায়। রুমু তখন গভীর ঘুমে। মেয়েটাকে বিরক্ত না করে উজ্জ্বল দ্রুত গোসল শেষ করলো। আগামীকাল ভাগ্যে কি যে আছে ভাবতেই তার কলিজা কাঁপছে। কাল রুমুকে নিয়ে বাড়ি যাবে। যে ছেলের নিজের ভরণ পোষণের খরচ নিজে চালানোর মুরুদ নেই, সেই ছেলে কিনা আর একটা মেয়েকে বিয়ে করেছে, আর একটা মেয়ের দায়িত্ব নিয়েছে। এই সমাজ এসব তো মানবে না। এতে অবশ্য উজ্জ্বলের কিছু যায় আসে না। ভেজা তোয়ালে বারান্দায় রেখে রুমে ফিরল উজ্জ্বল। এলোমেলো ভঙ্গিমায় রুমু ঘুমিয়ে আছে। মেয়েটার মাথা এক দেশে, পা আর এক দেশে। টি শার্টের কোনা তুলে পেটের এক পাশ দৃশ্যমান। উজ্জ্বল শটান হয়ে শুয়ে পড়ল। রুমুকে আঁকড়ে ধরে ফিসফিসিয়ে বলে, রুমু, এই রুমু, হুম ওঠ, আমি গোসল করেছি। হুম আরে কলিজা, ওঠ না। হুম কি হু হু করছিস? ওঠ না। উজ্জ্বলের ডাকাডাকিতে রুমু চোখ মেলে তাকায়। উজ্জ্বল তার ভেজা শরীর নিয়ে তার সাথে কেমন চিপকে আছে। ঘুম ঘুম চোখে রুমুর মাঝে বিরক্তিরা হানা দেয়। উফ, উজ্জ্বল ভাই বিরক্ত করবেন না, সরুন তো। আরে কে ভাই? আমি তোর বর, হাজব্যান্ড, স্বামী, পতি। এ চুমু বউ, ওঠ না। কত রাত কেটে গেল দৌড়তে। উফ, ঘুমাতে দিন। অসময়ে জ্বালানো আপনার সবচেয়ে বড় বাজে স্বভাব। উজ্জ্বল বাধা মানে না, রুমুকে ঠেলে আরও কাছে নিয়ে আসে। ঘুমন্ত মুখখানি কুঁচকে উজ্জ্বলকে বকতে থাকে। অথচ উজ্জ্বল কি বাধা মানে? অনেকদিন পর বউটাকে কাছে পেয়েছে। তার ধৈর্য শক্তি ধীরে ধীরে কর্পূরের ন্যায় উড়ে যাচ্ছে। উজ্জ্বলের এলোপাথারি চুমুতে রুমুর আর ঘুম হলো না। পিট পিট চাহনিতে উজ্জ্বলকে বলে, আমার ঘুমটা। চুপ, বিরক্ত করো না। উজ্জ্বলের বারে বাড়িতে রুমুর ঘুম উড়ে যায়। মেয়েটা কাঁদো কাঁদো সুরে বলে, এই জন্যই এতদিন ইচ্ছে করে ঝগড়া করে দূরে দূরে ছিলাম, কারণ আপনি আমাকে ঘুমাতে দেন না। এতদিন অন্তত শান্তির ঘুম দিয়েছিলাম, আজ আবার। উজ্জ্বল মুখ তুলে তাকালো। তার কানে যেন অবিশ্বাস্য কোনো বাক্য প্রবেশ করেছে। রুমুকে ছেড়ে উঠে বসলো সে। তার মানে আমাকে বোকা বানালে? আমি কি করব? আপনি জানেন না আমি ঘুম পাগল। তুই জানিস না আমি তোর জন্য পাগল। উজ্জ্বল, আজ থেকে তোর ঘুম হারাম করার দায়িত্ব আমার। গত কয়েকদিনে তোর চালাকি শোধে আসলে ফেরত দেব। রুমুর চোখ ছোট ছোট করে তাকায়। উজ্জ্বলের বক্ষে নিজেকে অনুভব করতেই চুপসে যায়। কাল যাবো তো শ্বশুর বাড়ি, দ্বিতীয় বাসের ব্যবস্থা করবো চুমু বউ। আমার ভাই আপনার বাসরে কেরাসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিবে। চুপ, রোমান্টিক মুহূর্তে এসব ছাত্রলে কথা তুলিস কেন? আপনি আমাকে ধমক দিচ্ছেন, থাকবো না আমি আপনার সাথে। রুমু সুযোগ খুঁজে উঠে যেতে চায়, কিন্তু উজ্জ্বল তার চালাকি বুঝতে পেরে দেহের সাহায্যে চেপে ধরে। উজ্জ্বলের বলিয়ান দেহে রুমু পারে না। আমার সাথে থাকবি না? চালাকি করছিস? উজ্জ্বল হাসে। নিগুড় নিস্তব্ধ সময়টাতে উজ্জ্বলের বুকের কামড়ের দাগটাতে রুমুর চোখ লাগে। মেয়েটা সেই তাকে আঙুলের সাহায্যে ছুতেই চোখ ভিজে আসে। নিজের জেদের কাছে হেরে কতটা কষ্ট দিল এই মানুষটাকে। বৃদ্ধা আঙুলের সাহায্যে উজ্জ্বলের রুমুর চোখ মুছে। রুমু ভেবেছিল উজ্জ্বল তাকে মায়া দেখাচ্ছে, অথচ কন্ট্রোললেস উজ্জ্বল পাল্টা আক্রমণ দেখে দাঁতের সাহায্যে পিষে দেয় রুমুর ঘাড় গলা। এসব তো নতুন নয়। দাঁতে দাঁত চেপে উজ্জ্বলের এইসব পাগলামো সহ্য করছে মেয়েটা। সময়টা সকাল 6টা। বিয়ের লাল শাড়ি পরে উজ্জ্বলের বাইক চেপে বসেছে রুমু। উর্মি, তামিম তারা সিএনজি করে আসছে। শাড়ি পরে উজ্জ্বলের বাইকে ওঠা রুমুর এই প্রথম না। গায়ে হলুদের রাতেও পালিয়েছিল উজ্জ্বলের বাইকে বসেই। মন মস্তিষ্কের চিন্তাদের ছুটি জানিয়ে উজ্জ্বলের পেট জড়িয়ে বসেছে সে। বাতাসের দাপটে উঠছে তার চুল। নববধূর এতটা হই হুল্লোড় দেখলে নিশ্চয়ই যে কেউ অবাক হবে। লাল চুড়িগুলো মেয়েটার হাতে কি সুন্দর মানিয়েছে। গলায় সরু স্বর্ণের চিকন চেইনটা গলাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। উজ্জ্বল তার বউয়ের শতরূপে ঢুক গেলেন। সাত সকালের শীতল পরিবেশে রুমুর কেমন ঘুম ঘুম পাচ্ছে। সারাটা রাত উজ্জ্বল তাকে ঘুমাতে দেয়নি। এই ছেলেটার এত তেজময় ভাব দেখলে রুমুর ভয় লাগে। আর কারো ভাগ্যে পড়ার ছিল না? তার ভাগ্যে কেন পড়তে গেল? পেটে আবদ্ধ থাকা রুমুর হাতটা উজ্জ্বল আঁকড়ে ধরে। হাতে পৃষ্ঠে চুমু খেয়ে বলে, চুমু বউ, চা চলবে? উজ্জ্বল রাস্তার ধারে বাইক থামায়। একটা টং দোকানে 2 কাপ চায়ের কথা বলে এগিয়ে আসলো বাইকের সামনে। রুমু তখন হাত তুলে হাই দিচ্ছিল। হাত তোলার দরুনে শাড়ি সরে রুমুর পেটটা সদৃশ্যমান হয়। উজ্জ্বল সুযোগ বুঝে রুমুর পেটে চিমটি কেটে বলে, বড্ড অসময় বউ, এখন তোমার হটনেস না ছাড়ালে বেশি কিছু হবো। বাড়িতে বউ এসছে। নতুন বউ, সবারই নিশ্চয়ই হই হই করে মেতে ওঠার কথা। বউকে বরণ করার কথা, নতুন বউকে নিয়ে আহ্লাদে আটখানা হওয়ার কথা।
কিন্তু সেসব কিছুই হয়নি। সাত সকালে সৈয়দ বাড়িতে রুমুর আগমন ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। কেউ খুশি নয়, সবার মুখটা ভার হয়ে আছে। রুমুর বুকটা ভার হয়ে যায়, কলিজা মুচড়ে ওঠে। মেয়েটা কাঁদতে পারে না। উর্মি তার হাতটা চেপে দাঁড়িয়ে আছে শক্ত করে। বসার ঘরে নিগুড়ো নিস্তব্ধ পরিবেশ। থেকে থেকে নার্গিসের কান্না শব্দে ভারী হচ্ছে পরিবেশ। উজ্জ্বল বুঝে পায় না বাবা মায়ের এতটা রিয়াক্ট করার কি আছে। সে একটা বিয়ে করেছে, মার্ডার তো আর করেনি। উর্মি তামিম দুজনেই নীরব। তারা জানতো রুমুর আগমন সবার মাঝে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। উজ্জ্বলের মাথা গরম হয়, মায়ের দুহাত ঝেড়ে বলে, আম্মা তাকাও আমার দিকে, তাকাও। তুই ছাড় আমাকে। তোর মতো আমার মতো কি? তুই তোর কবর খুললি রে বাপ। আমার একটা মাত্র ছেলে, আমার কলিজার ধন বিপদের মুখে। কবর করেছে মানে কি? আমি কি করেছে? তুই রাশেদরে চিনোস না, অবুঝের মতো কথা বলিস না। আমি অবুঝ? তুমি অবুঝের মতো কাজ করছো। আমি এত কিছু জানি না। আমি শুধু আমার ছেলেকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই, আর কোনো ঝগড়া বিবাদ চাই না। উর্মি এগিয়ে এসে নার্গিসকে জড়িয়ে ধরে বলে, আমার শুধু শুধু এসব চিন্তা কেন করছো? কেমন চিন্তা করছি? তুইও ভুলে গেলি তোর চাচি তোর সাথে কি কি করেছে? ওই মহিলার মনে কতটা বিষ থাকলে তোর একের পর এক বিয়ে ভেঙে দিয়েছে, এলাকায় তোর নামে বদনাম রটিয়েছে। আম্মা, আমি ভুলিনি, কিন্তু এসব ভেবে আমাদের কাজ নেই। আমাদের ঘরের বউ যদি ঠিক থাকে তবেই হবে। নার্গিস উঠে দাঁড়ালো। অতি দ্রুত এগিয়ে এসে ধরলেন রুমুর হাত। মা তুই কথা দে, আমার ছেলেকে বিপদে ফেলবি না। রুমু ঘাবড়ে যায়। তার নিজেকে মনে হচ্ছে কাঠঘরায় থাকা আসামি। রুমু একবার তাকায় উজ্জ্বলের পানে, আর একবার তাকায় উর্মির পানে। মেয়েটা ঘাবড়ে গিয়ে মাথা নাড়ে। নার্গিস চোখের জল মুছে দৃঢ় হয়ে দাঁড়ান। রুমু, তোর বয়স কম, নিশ্চয়ই আবেগে পড়ে উজ্জ্বলের কাছে এসেছিস। রুমু মাথা নাড়ে। আবেগে আসবো কেন? উজ্জ্বল ভাই তো আমাকে এটো ওটার লোভ দেখায়নি যে আমি আবেগে আসবো। এবার তুই নিজেই বল, সজ্ঞানে বাড়ি ছেড়েছিস? হ্যাঁ, সজ্ঞানে বাড়ি ছেড়েছি। আমার ছেলে কি তোকে জোরাজুরি করে বিয়ে করেছে? একদমই না, আমি নিজেই বিয়ের প্রস্তাব রেখেছি। তোর মা ভাই যদি কেস মামলা করে আমার ছেলের জীবন নষ্ট করে, এসবের জন্য তুই দায়ী থাকবি। আমি আগেই বলে দিলাম, এখন যা যা বলেছিস ভবিষ্যতেও এসব কথা ভুলবি না। রুমু চুপ হয়ে যায়। মনে মনে মেয়েটা ভাবে, নতুন বউ বেশি লাল শাড়ি না পরে একটা কালো শাড়ি পরা উচিত ছিল। তার আজ শোক দিবস যে এভাবে সবাই জেরা করছে, সে তো আসামি। তামিম উজ্জ্বলকে চুপ থাকতে বলে। সৈয়দ শামসুল এতক্ষণে মুখ খুললেন। তিনি তার গাম্ভীর্য বজায় রেখে বললেন, এই বিয়ে আমরা মানা না মানা নিশ্চয়ই তোদের কিছু আসে না। তোরা নিজেদের যুক্তিতে বিয়ে করেছিস, বিয়ে করে ক্ষান্ত হলি না, লুকিয়ে এতটা দিন ছিলি। তোরা যা ভালো মনে করেছিস তাই করেছিস, আমার আর কিছু বলার নেই। তবে উজ্জ্বল, তুই আমার ছেলে, তার ভরণ পোষণের জন্য তুই আমার উপর নির্ভর। যেখানে তুই নিজেকে নিজে সামলাতে পারিস না, সেখানে তুই আরেকটা মেয়ের দায়িত্ব নিয়ে নিলি। আমাদের একটাবার জানালিও না। যেহেতু তুই তোর যুক্তির কাছে সঠিক, এবার আমিও আমার যুক্তির কাছে সঠিক। তোর কিংবা তোর বউয়ের ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারবো না। আজ থেকে তুই তোর রাস্তা ধর। এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না উজ্জ্বল। ছেলেটার মাথায় আচমকা যেন আকাশ ভেঙে পড়ল। এক মুহূর্তে মনে হলো পায়ের নিচের মাটিটাও নড়ে গেছে। বাবার এমন সিদ্ধান্তে উর্মি প্রতিবাদ করলো। আব্বা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। উজ্জ্বল আপনার একমাত্র ছেলে, টাকা পয়সা আপনার অভাব আছে? এত এত উপার্জন করেও ছেলে আর ছেলের বইয়ের প্রতি অবিচার কেন করছেন? আমি ওদের বিয়ে করতে বলেছি নাকি আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি? আমি আমার সিদ্ধান্তে অটল। উজ্জ্বলের বউয়ের ভরণ পোষণ তার নিজেকেই দিতে হবে। তবে একটা সাহায্য করছি, তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছি না। এ বাড়িতেই তারা থাকবে, তবে হাড়ি আলাদা হবে। আব্বা, এসব ঠিক না। ওরা কি না খেয়ে থাকবে? উজ্জ্বলের ইনকাম আছে যে সে আলাদা সব কিছুর ব্যবস্থা করবে। আমার তো মনে হচ্ছে আপনি সংসার ভাব করছেন। উর্মি, আমার উপর কথা বলবি না। তোর যদি এত মায়া মহব্বত থাকে, ওদের নিয়ে এখান থেকে দূর হ। এতদিন যখন ওরা আমার কাছে ছিল, এখনো থাকবে। তোমাদের কতবার ফোনে বোঝালাম বিয়েটা মেনে নাও, আর এখন চল তোরা আমার সাথে যাবি। উজ্জ্বল ঠায় দাঁড়িয়ে রইল। রুদ্ধশ্বাস ছেড়ে বলে, আপা আমি কোথাও যাব না। আব্বা বলেছিল পড়াশোনা ছেড়ে ব্যবসায় বসতে। ঠিক আছে, আজ থেকে আমি ব্যবসায় বসবো। তখন নিশ্চয়ই আমাকে আকাইম্মা মনে হবে না।
সৈয়দ শামসুল তাচ্ছিল্য হাসলেন, হাসতে হাসতে পুনরায় বসলেন সোফায়। আমার ব্যবসায় বসে এত পাওয়ার তোমাকে দেখাতে হবে না। বুকে দম থাকলে নিজে করে দেখাও। এবার কি করবে তুমি সেটা নিজেই ভাবো। একের পর এক ধাক্কা হজম হলো না উজ্জ্বলের। প্রচণ্ড চিন্তায় যখন তার ভেঙে পড়ার কথা, অথচ উজ্জ্বল কঠিন পরিস্থিতিতেও হেসে ফেলল। গলা ঝেড়ে কেশে বলে, আব্বা, রুমু এখন অতিথি। আপনার ভাইয়ের মেয়ে কি তাকে অযত্ন রাখলে চলে? আপনার ভাইয়ের কাছে আমি কিন্তু বিচার দিব। উজ্জ্বলের এমন আচরণে সবাই ভড়কে যায়। উজ্জ্বল যেন এতে আরো বেশি আনন্দ পায়। আব্বা, অতিথিকে কিভাবে আপ্যায়ন করবেন সেটা আপনার দায়িত্ব। অন্তত 3 দিন অতিথিকে আদর যত্ন করুন। এরপর অতিথির ব্যবস্থা আমি করে নেব। তাছাড়া দুলাভাই এসেছে, ভালো মন্দ রান্নার ব্যবস্থা করুন। আপনাদের সব বক্তৃতা শেষ, এবার আমি যাই। উজ্জ্বল নিজের রুমে চলে গেল, আর পেছনে ফেলে গেল 5 জোড়া হতবাক চোখ। বিছানায় শটান হয়ে শুয়ে আছে উজ্জ্বল। মাথাটা কেমন ঝিম ধরে আছে। পারিপার্শ্বিক চিন্তা এখন তার মাথায় নেই। আব্বা নিশ্চয়ই রাগের দরুনে এইসব বলেছে। একদিন না একদিন ঠিকই মন গলে যাবে। তবে রাশেদ এখন যে যুদ্ধটা করবে তার বিরুদ্ধে মোকাবেলা করতে হলে অবশ্যই পারিবারিক সাহায্য দরকার। অথচ উজ্জ্বলের ভাগ্যটাই হয়তো খারাপ। সবাই মুখ ফিরিয়ে নিল। রুমের পর্দা সরিয়ে রুমুর আগমন ঘটে। রুমুকে দেখে ছেলেটা বিস্তার হাসে। স্বাগতম ডার্লিং। কৌতূহলের চোখ নিয়ে উজ্জ্বলের রুমটা পরখ করলো রুমু। কতদিন পর এলাম। এই রুমটা আগে আমার সবচেয়ে পছন্দের ছিল। তুই যে আদর্শ ছিলি, আমার সারারও মেলেমেলে করে পালিয়ে যেতে। উজ্জ্বল, এসব কথা আপনার মনে পড়ে? মিস করেন সেই দিনগুলো? ভীষণ মনে আছে। একবার ড্রয়ারে থাকা আমার সব শার্টে তুই কিস করে লিপস্টিক ছাপ দিয়ে গেছে। তুই ঠোঁটের ছাপ থেকে কি যে তুলকালাম কাণ্ড করেছে। এটা তো আমি একটা সিনেমায় দেখে শিখেছিলাম। তুই অনেক দুষ্ট ছিল রুমু। আপনাকে জ্বালিয়ে আমি খুব আনন্দ পেতাম। বলেছিলাম না, এই রুম, এই খাট, এই বালিশ সবকিছু তোর হবে। দেখলি, প্রমাণ করে দিলাম। আমার মনে একটা প্রশ্ন জাগছে উজ্জ্বল ভাই। কি প্রশ্ন? চাচাজান যা বলেছে তা তো আপনি করতেই পারতেন। আমি কোনো রাস্তা দেখছি না, অথচ শেষ মুহূর্তে আপনি হাসতে হাসতে কথা ঘুরিয়ে দিলেন। উজ্জ্বল রুমুকে টেনে কোলে বসালো। মেয়েটার উদম পিঠে হাত রেখে চেপে ধরল শক্তভাবে। এখন এসে ভাবার সময় নেই। আজ তো কি বাড়ি তুলেছে, আজ আমার দ্বিতীয় বাসর। ভালো কিছু ভাবতে পারেন আপনি? এটা বন্ধ কিছু? আমি অন্যের বউকে নিয়ে ভেবেছি? আমি আমার বিবাহিত বউকে নিয়ে ভাবছি। এই বাসায় কয়টা রুম? 4টে বেডরুম। কেন? এখন থেকে আমি আলাদা থাকবো। আপুর বাসায় সুযোগ ছিল না বলে কিচ্ছু বলিনি। অসম্ভব। পাশের মহিলা এই কথা বলার আগে তোর কলিজা কাঁপেনি? না, কাঁপেনি। নাটক করিস না, রাত হলে দেখা যাবে। উজ্জ্বল বউ নিয়ে বাড়ি ফিরেছে এবং সেই বউ রুমু। এই কথাটা চারিদিকে বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল। রাশেদের সুপ্ত মস্তিষ্ক পুনরায় দাও দাও করে চলছে। বাড়ির উঠোনে ঘন্টার পর ঘন্টা রুমু আর উজ্জ্বলকে উদ্দেশ্য করে গালাগাল করেছে। শেষ পর্যায়ে রুমুর মাও ধমকাধমকি শুরু করে, কিন্তু কেউ সাহস করে উজ্জ্বলের বাড়ির ত্রিসীমানায় আসার সাহস করেনি। উজ্জ্বল প্রস্তুত ছিল, আজ তো ব্যাটে বলের ছক্কা চলবে। অথচ ঝামেলা খুব বেশি হলো না। রুমু ভয়ে কুঁকড়ে ছিল। মেয়েটার ভীতু মুখখানি দেখে নার্গিস অবজ্ঞায় হাসলেন। একবার তো রুমুকে বলেও ফেললেন, এসব যে হবে জানতি না? ভেবেচিন্তে যখন পালিয়েছিস তবে এখন ভয় কেন পাচ্ছিস? শোন, তোর দায়িত্ব যেমন আমার ছেলের উপর, তেমনি আমার ছেলের দায়িত্ব তোর উপর। তাকে এসব ঝামেলা থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোর। সে কথায় রুমু শুধুই মাথা নাড়ে, এছাড়া আর কিছুই বলার নেই তার। রাত হলো। রাতের খাবার খেয়ে যে যার রুমে ফিরল। শর্ত মতে রুমু আজ আলাদা রুমে থাকবে। এতে অবশ্য উজ্জ্বল কিছুই বলল না। রুমুকে আলাদা রুমে রেখে এসে সে নিজের রুমে ফিরল। গা থেকে এক টানে টি শার্ট খুলে রাখলো। চেয়ারে আয়নায় দাঁড়িয়ে শরীরটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিছানায় শুয়ে পড়ে। একাকী রুমটায় গলা ছেড়ে গান ধরে সে। গানের মাঝ পর্যায়ে দেখতে পেল রুমু দরজার কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল অবাক হওয়ার ভান করে বলে, চুমু, তুই এখানে? আপনি ঠিক আছেন কিনা দেখতে এলাম। আপনার তো আবার বউ ছেড়ে চলেই না। ও, দেখা হয়েছে, এবার যা। রুমু গাল ফুলালো, এগিয়ে এলো উজ্জ্বলের সামনে। আপনি একা ঘুমাতে ভয় পাবেন না? না, পাবো না। এত বছর একাই ঘুমালাম। না, আপনি ভয় পাবেন। পাবো না। আপনি জানেন না
ছেলেরা রাতে ঘুমাতে ভয় পায় বলে আমরা মেয়েরা বিয়ে করি, নয়তো জামাই আহামরি কিছুই নয়। উজ্জ্বল খক খক করে কেসে উঠল। কাঁচতে কাঁচতে এগিয়ে এসে জড়িয়ে ধরল রুমুকে। নাটকীয় ভঙ্গিমায় বলল, আমার ভীষণ ভয় লাগছে বউ, দেখো না ভয় কুকড়ে যাচ্ছে। আসো, কাছে আসো, আর শক্ত করে জড়িয়ে ধরে। উজ্জ্বল, দম বন্ধ লাগছে, ছাড়ুন। আর ভয় লাগছে, ছাড়া যাবে না। উজ্জ্বল দরজা বন্ধ করে রুমুকে কোলে নিয়ে বিছানায় যায়। ইনোসেন্ট ফেস করে বলে, রাতেও কোলবালিশের উপর অত্যাচার কমাতে আমরা ছেলেটা বিয়ে করি, নয়তো বউ এত আহামরি কিছুই নয়। বিয়ে করে উজ্জ্বল ভাই বাড়িতে বউ আনেননি, এনেছেন দামি হীরা, যা অমূল্য। রাত দিন 24 ঘন্টা চোখে চোখে রাখতে হয়, যত্ন নিতে হয়, সবসময় পাহারায় রাখতে হয়। এই বুঝে উজ্জ্বল ভাইয়ের একটু অলক্ষ্যে কেউ হীরাটি নিয়ে যাবে, এইসব নিয়ে দিন দিন উজ্জ্বল ভাইয়ের মুখটা শুকিয়ে যাচ্ছে। একদিকে পরিবারের ঘাট তাড়ামি, অপরদিকে রুমুর চিন্তা, সব মিলে উজ্জ্বল ভাই রুদ্ধ শ্বাস ছাড়েন। যার পরনায় এত চিন্তার মাঝে গত রাতে রুমুর সাথে ঝামেলা বেঁধেছে, মেয়েটা তাকে ছোঁচা বলে সম্বোধন করেছে। আশ্চর্য, উজ্জ্বল ভাই কি ছোঁচা হতে পারে? চকলেট প্রেমীরা যেমন চকলেট পাগল, আইসক্রিম প্রেমীরা যেমন গরম শীত বর্ষা কিছুই না মেনে গোগ্রাসের সময় অসময় আইসক্রিমকে বরণ করে নেয়, বিরিয়ানি প্রেমীরা যেমন বিরিয়ানির সুঘ্রাণ পেলে মাতাল হয়ে ওঠে, তেমনি উজ্জ্বল ভাই তার বউকে দেখলে সকল ধ্যান ধারণা জলাঞ্জলি দিয়ে বেসামাল হয়ে ওঠে। তাই বলে ছোঁচা ডাকবে? এত বড় অপমান না করলে কি চলে না? অন্যের বউয়ের কাছে কি উজ্জ্বল ভাই আবদার নিয়ে যায়? ঘরে নিজের একখানা দামি বউ আছে, তাহলে এসব বলে ভেবে কাজ নেই। উজ্জ্বল ভাই দ্বিতীয়বার রুদ্ধশ্বাস ছাড়েন। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি শাড়ি পরে রং ঢং করছে, ছবি তুলছে, অথচ উজ্জ্বল ভাই নীরবে নিভৃতে সবটা হজম করছেন। আজ এই বাড়িতে আসার 3য় দিন। উজ্জ্বল সেদিন তার বাবাকে বলেছিল মেহমানকে অন্তত 3 দিন আদর যত্ন করতে হয়। সৈয়দ শামসুল তাই করলেন। 3 দিন ছেলে ও ছেলের বউকে একসাথে খাওয়ার অনুমতি দিলেন, তবে এরপর থেকে তাদের হাড়ি আলাদা হবে। চুমু বউ, বলুন। কি বলবো? আপনি ডেকেছেন, আপনি জানেন কি বলবেন। ও হ্যাঁ, ভালোবাসি। তা তো জানি। উত্তর দিবি না? উত্তর দিয়ে কি বিপদে পড়ব? মানে? শিয়ালকে কখনো মুরগি ধরতে দেখেছেন? গ্রামে নানা বাড়িতে দেখেছিলাম। আমি দেখিনি, তবে শুনেছি। বিয়ের পর থেকে তা অনুভব করছি। তাই আমার উত্তর এখন দেওয়া যাবে না। শিয়ালটা যে ওত পেতে আছে। উজ্জ্বল ভাইকে শিয়ালের সাথে তুলনা। বেচারা উজ্জ্বল ভাই ফসফস শ্বাস ছাড়লেও তার মুখের রিয়াকশনটা হলো তার অতি পছন্দের কিবোর্ডের সেন্টি নামক ইমোজিটার মতো। তিনি 1 মিনিট রুমুর দিকে একই ভঙ্গিতে তাকিয়ে রইলেন। রুমু হাসলো। উজ্জ্বল ভাইকে জব্দ করার মতো আনন্দ ইদানিং আর কোনো কিচ্ছুতে সে পায় না। এই যে রুমু হাসছে, উজ্জ্বল ভাই কি ছেড়ে দেওয়ার লোক? হ্যাঁ, সে কথা রুমু নিজেও জানে। উজ্জ্বল ভাই ছেড়ে দেওয়ার লোক না। উজ্জ্বল চুপচাপ থেকে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গিয়ে ফটাফট প্রোফাইল চেঞ্জ করলো। ছবিটা ছিল উজ্জ্বল আর রুমুর হাস্যোজ্জ্বল একটা ছবি। সেখানে ক্যাপশনে লিখলো, রাতের আধারে শিকার করা আমার মুরগিটা। উজ্জ্বল পোস্ট করে চুপচাপ ফোন রেখে বারান্দায় গেল। তার বারান্দা থেকে রুমুদের বাড়ির ছাদ স্পষ্ট দেখা যায়। আম গাছটার আড়ালে কেউ যে আছে বেশ ভালোভাবে বুঝতে পারে উজ্জ্বল, তবে কে আছে এই ব্যাপারটা মোটেও বুঝতে পারেনি। সে আবার রুমে ফিরল, নিজেকে আড়ালে রেখে চেক করে বুঝতে পারল আম গাছের ঝোপের আড়ালে হিমেল দাঁড়িয়ে। উজ্জ্বল রেগে গেল না, বরং হাই তুলে রুমুকে কাছে টেনে বলে, লিপস্টিকের কালারটা তো সুন্দর, এটা না আমি চয়েস করেছিলাম? হ্যাঁ, এটাই। ঘ্রাণটা উফ, চকলেট চকলেট। খাবেন নাকি? সিরিয়াসলি? হ্যাঁ। উজ্জ্বল খুশিতে গদগদ হয়ে দ্রুত গিয়ে বারান্দার দরজা বন্ধ করে জানালার পর্দা টেনে দেয়। একজোড়া তৃষ্ণার্থ চোখে আবেগ ঢেলে রুমুর কাছে আসতে রুমু মুচকি হাসে। উজ্জ্বল যেন আরও ঘায়েল হয়। উজ্জ্বল যতটা এগিয়ে আসে ততটাই পিছিয়ে যায় রুমু। দেয়ালের সাথে ঠেসে দাঁড়াতে উজ্জ্বল বাঁকা হাসে। সে হয়তো বোঝাতে চায়, এবার যাবি কই? উজ্জ্বলের সীমানায় বন্দি তুই, চুমু বউ। উজ্জ্বল হাতের অজলায় রুমুর গাল পুড়ে যখনই মাথা ঝুঁকে তখনই রুমু হাতে থাকা লিপস্টিকটা উজ্জ্বলের হাতে ধরিয়ে বলে, নিন না।
হোয়াট দ্য? উজ্জ্বলের মেজাজটা চড়ে গেল সপ্তম আকাশে। লিপস্টিক খাবে মানে কি? উজ্জ্বল তাই পরপর দুইবার দেয়ালে থাবা দেয়। রুমু প্রথম পর্যায়ে হাসলেও পরবর্তীতে ভয়ে মেয়েটা চুপসে যায়। আমি জিজ্ঞাসা করলাম খাবেন নাকি, আপনি কি বুঝলেন? কি বুঝেছে? তুই বুঝিস না? না, আমি তো ভাবলাম লিপস্টিক খাবেন। রুমুর ইনোসেন্ট ভাবটা উজ্জ্বলের রাগ বাড়ায়, অথচ তার রাগটা রোম্যান্সের কাছে ফিকে হয়ে আসে। রুমুকে এতটা কাছে পেয়ে সে কি সুযোগটা মিস করবে? না, একদমই না। উজ্জ্বল ভাইকে রাগানো যাবে না। খুনসুটি করতে গিয়ে যদি রাগিয়ে দেয় তাহলে উজ্জ্বল ভাই কন্ট্রোল হারিয়ে যা তা করতে ফেলবে। রুমু উজ্জ্বলের ঘাড়ে হাত বুলিয়ে দাঁড়ায়। রাগ করছেন কেন? রাগ করিনি। তাহলে চুমু খেলেন না কেন? এতক্ষণে তো রেডি 1 2 3 গো হয়ে যাওয়ার কথা। তোদের মেয়েদের মাথায় কি চলে বলতো? তখন বললি আমার নাকি কন্ট্রোল নাই, আমি ছোচা। তাহলে এখন এই কথা বলছিস কেন? আমি তো কত কথাই বলি। উজ্জ্বল আর চোখে তাকালো। তার বউটা ভীষণ পাজি। উজ্জ্বল বারান্দার দরজা খুলল, সেই সাথে জানালার পর্দা সরিয়ে রুমুকে কোলে তুলে বারান্দায় গেল। রুমু ভয় পায়, আঁকড়ে ধরে উজ্জ্বলের শার্টের কলার। উজ্জ্বল কি করছেন কি? আমার বাড়ির ছাদ থেকে কেউ দেখে ফেললে মান সম্মান সুপ হয়ে যাবে। হোক সু, এত ভয় পাচ্ছিস কেন? প্লিজ রুমে চলুন। আশ্চর্য, শ্বশুরবাড়ির সামনে বারান্দা থাকলেও তো বিপদ দেখছে। উর্মি আবার বাসার বারান্দা এত কিছু করলাম, নিষেধ করলি না। আর এখন আমার লাভ লস নাই, আমার লাইফস্টাইল লস। একটা বিয়ে করলাম, শ্বশুরবাড়ির মধ্যে হারে কিছুতেই কপালে জুটল না। বাবা মা ভিন্ন করে দিল। বউ ছোচা বলল, যা একটা বারান্দা আছে সে বারান্দাতে রোমান্স করা নিষিদ্ধ। এই অঞ্চলের জীবনে কি আছে? রুমু ফিক করে হেসে ফেলল। তাদের খুনসুটির ছাদ থেকে দেখছিল হিমেল। হিমেলের মনে জেদ জন্মালো। রাগে বিভোর হয়ে দাঁতে দাঁত কিনে মিলিয়ে তাকিয়ে রইল। রুমু ছাদে তাকাতে হিমেল দেখতে পেয়ে ভড়কে যায়। উজ্জ্বলের ঘাড় আরো শক্ত করে ধরে বলে, উজ্জ্বল চলুন, হিমেল এখানে। জানি। জানেন মানে? জানি মানে জানি। তাকে দেখাতে হবে তো আমরা কতটা হ্যাপি আছি। উজ্জ্বল আমার ভয় করছে, প্লিজ চলুন। রুমু পুনরায় হিমেলের পানে তাকায়। উজ্জ্বল রুমকে নিয়ে চলে যায় রুমে। তোর ছবি তোলা শেষ? হুম। তাহলে এখন কি আমাকে সময় দেওয়া যাবে? উজ্জ্বল আমার ভয় করছে, হিমেল ভাই হঠাৎ এই বাড়িতে কেন এলো? সে আসতেই পারে, তবে সত্যি করে বল, প্রাসাদের সাথে তোর যোগাযোগ হয়? না না, যোগাযোগ হয় না। আপনি বিশ্বাস করছেন না? আপনার রোমান্সের কসম আমি। উজ্জ্বল তেতে উঠল, রুমুকে ঠাস করে কোল থেকে ফেলে দিল বিছানায়। কত বড় সাহস! উল্টাপাল্টা কসম কাটতে তোকে কেউ বলেছে? তোর উল্টাপাল্টা কসমে যদি আমার রোমান্স এফেক্ট পড়ে তখন? যদি গুলিকে হারবালের প্রয়োজন পড়ে যায় তখন কি হবে? রুমু চমকে যায়, কোনো মতে কোমরে হাত রেখে উঠে বসে। উজ্জ্বলের প্রশ্নের পাল্টা জবাব দিয়ে বলে, তখন আমিও গান গাইবো। আমি জুয়ান একটা মাইয়া, বুইরা জামাইয়ের কাছে আমায় বাবাই দিছে বিয়া। আমি বুড়া? ভ্রু কুচকে প্রশ্ন করে উজ্জ্বল। রুমু বাকি গান গাওয়ার আগে উজ্জ্বল শার্টের বোতাম খুলতে শুরু করে। আজ তোকে প্র্যাকটিক্যালি বোঝাবো কে বুড়া। উজ্জ্বল আপনার এসব প্র্যাকটিক্যাল বুঝতে বুঝতে এখন আমার মাথায় একাডেমির কোনো পড়া ঢুকে না। শেষোক্ত বাক্যটি কাঁদো কাঁদো সুরে আওড়ালো রুমু। রুমুর পরের দিন সকালটা শুরু হলো ভিন্নভাবে। আজকে কেউ তাকে নাস্তা করতে ডাকেনি, যদিও বা রুমু ভাবতেও পারেনি চাচাজান যা বলছেন তাই করবেন। তবে কি সত্যি সত্যি উজ্জ্বল আর রুমুর হাড়ি আলাদা? দোকান থেকে গরম গরম পরোটা নিয়ে ফিরল উজ্জ্বল। দুজনে একসাথে নাস্তা সেরে বসলো। রুমুর মুখটায় আজ আধার নেমেছে। চিন্তায় মেয়েটার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। তোর কি হয়েছে চমবু? মন খারাপ কেন? আমার কারণে আপনাকে আলাদা করে দিল। চাচাজান যে এমন করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোর বাপ আমার বাপ, দুজনের ঘাড়া রক একটা বাঁকা, জানিস না? সেই সাথে আপনারাও। কার ছেলে দেখতে হবে তো। এখন কি করবেন উজ্জ্বল? এমন তো না যে চাকরি পেয়ে যাবেন বা জমানো মোটা অঙ্কের টাকা আছে। তোকে এত কিছু ভাবতে বলেছি আমি? তোর দায়িত্ব আমি নিয়েছি, তাই সব চিন্তা আমার। তোর দায়িত্বে শুধু আমাকে সাপোর্ট করবি, আমার পাশে থাকবি, মাঝে মাঝে উপরে নিচেও থাকতে পারিস, সমস্যা নেই। রুমু কোলের বালিশটা ছুড়ে দিল উজ্জ্বলের গায়ে। সিরিয়াস কথায় মজা ওঠানোর মানে আছে? নার্গিস সকাল থেকে উজ্জ্বল এবং রুমুর উপর নজর রাখছেন। যতই রাগ জেদ দেখানো হোক, মন তো মানে না। উজ্জ্বলও কম যায় না। দুপুরে বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ফিরল সে। সৈয়দ, শামসুল এবং নার্গিস তখন খেতে বসেছেন। উজ্জ্বল তাদের দেখে গলা ছেড়ে বলে, উচিত কথার ভাত নেই তো কি হচ্ছে, বিরিয়ানি তো আছে, আজ থেকে বিরিয়ানি খাবো।
ছেলের কাণ্ডে নার্গিস আড়ালে মুচকি হাসলেন। সৈয়দ শামসুল তাচ্ছিল্য হেসে বললেন, যাও যাও, এতই সোজা? কতদিন খেতে পারো দেখবো। উজ্জ্বল বাবার কথার পাল্টা উত্তর দিয়ে বলে, দাঁত আছে যতদিন খেয়ে যাব ততদিন। উজ্জ্বল ভাইয়ের স্বল্প সময়ের মজা যে অন্যদিকে মোড় নেবে কে জানতো। গতকাল প্রোফাইলের পিকটি হঠাৎ ভাইরাল হয়ে যায়। নানান পাবলিক পেজে তাদের নিয়ে চলছে মাতামাতি। এছাড়াও কেউ কেউ ফেসবুক প্রোফাইলটি শেয়ার করে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে। যদিও সবাই মজার ছলেই নিয়েছিল ব্যাপারটি, ভাইরালের ব্যাপার নিয়ে রুমুর কোনো ভাবাবেগ নেই। উজ্জ্বল ভাই যে এমন একটা কাজ করতে পারে কখনো তার ভাবনাই আসেনি। ভাইরাল ছবিটি দেখে রাশেদ হিমেল বেজায় চটে আছে। তাদের সুখের সম্পর্ক ওদের কাছে যেন বিস্ফোরণ। সামনে ফাইনাল পরীক্ষা, এভাবে আর কতদিন ঘরবন্দি থাকা যাবে? পড়াশোনায় ব্যাপক হচ্ছে বিধায় উজ্জ্বল রুমুকে নিয়ে আজ কলেজে গেল। উজ্জ্বলের বাইকে চড়ে কলেজের সামনে নামতেই পরিচিত সবাই তাদের দিকে অবাক পানি তাকিয়ে আছে। তাছাড়া ভাইরাল ছবিটির কথা কেউ ভোলেনি, সবার মাঝে কানাঘুষো চলছে। রুমু বাইক থেকে নামতে উজ্জ্বল আদেশ সুরে বলে, আমি ফোন করা ছাড়া কলেজ মাঠেও আসবি না, ক্লাসে বসে থাকবি। এতদিন কি কি করিয়েছে সব নোটস নেবি সুরের কাছ থেকে, আমি আবার নিতে আসবো। ঠিক আছে, তুমি ক্লাসে যাবে না? না, কাজ আছে। আমি ফোন করলে বের হবি, দুপুরে খাওয়া সেরে বাসায় যাব। আমি তাহলে ক্লাসে যাই। যা। রুমু চলে গেলে ক্লাসে। উজ্জ্বলের মাথা ভর্তি চিন্তারা বাসা বেঁধেছে। বাবার কি এখনও রাগ পড়বে না? তিনি কি আর জেদে অটল থাকবে? এই মুহূর্তে কিছু তো উজ্জ্বলকে করতেই হবে। রুমুর পড়াশোনার খরচ এছাড়াও অন্য খরচের তো কমতি নেই। উর্মি আবা বলেছে চিন্তা করতে হবে না, খরচ তারা দেবেন। কিন্তু বোন দুলাভাইয়ের কাছ থেকে কতদিন হাত পেতে নেওয়া যায়? যেভাবে এসেছিল সেইভাবে আবারও চলে গেল উজ্জ্বল। নিয়ম মাফিক এভাবে কেটে গেল আরও 7 দিন। উজ্জ্বলের সংসারে ভালোবাসার কমতি নেই, মিলেমিশে চলছে তাদের পুতুল পুতুল সংসার। সৈয়দ শামসুল রেগে থাকলেও নার্গিস কিছুটা দমে গেছেন। মাঝে মাঝে তার রান্না করা খাবার আড়ালে উজ্জ্বলের রুমে রেখে যান। রুমুর সাথেও নিবিনে কথা বলেন। মনকে বুঝিয়ে তিনি উত্তর পায় না কার ওপর রাগ করবেন তিনি, ছেলে বউয়ের ওপর? ছেলের বউটাকে তো ছোট্টবেলা থেকে নিজ হাতে গড়ে মানুষ করেছেন। সেই ছোট্ট রুমু চাচি আম্মা বলে যতটা পাগল ছিল, নিজের মায়ের জন্য ততটা পাগল ছিল না। অপরদিকে উজ্জ্বলের ওপর রাগ দেখাবে? বউ যাওয়ার পর থেকে উজ্জ্বলের একটাই কথা, সৈয়দ বাড়ির বউ রুমু হবে, আর কেউ নয়। দুজন যখন দুজনকে মেনে নিয়েছে তখন তাদের রাগ করাতে কী আসে যায়? এসব যুক্তি সৈয়দ শামসুলের কাছে খাটে না, তিনি তার যুক্তিতে অনড়। উজ্জ্বলের বুকের কোণে লেপ্টে শুয়ে আছে রুমু। মেয়েটার উদাম শরীরে তর্জনীর আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুমুকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে উজ্জ্বল। সূর্যি মামা জানালার পর্দা গুলিয়ে আলোর তীর্যক রশ্মি ফেলছে। নিস্তব্ধ রুমটায় রুমুর শ্বাস প্রশ্বাসের প্রতিধ্বনি শোনা যায়। রুমু, রুমু। নরম স্বরে ডাকলো উজ্জ্বল। কলেজে পরীক্ষা চলছে, এতক্ষণ ঘুমিয়ে থাকলে উঠবে কখন, রেডি হবে কখন, আর যাবে কখন? উজ্জ্বল রুমুকে শরীর থেকে সরাতে চায়, কিন্তু অবাধ্য রুমু উজ্জ্বলের গলা জড়িয়ে ঘুমিয়ে রয়। রুমু রে, ওঠ না, পরীক্ষা দিতে যাবি না? আর একটু ঘুমাই, শরীরটা ভালো লাগছে না। অজুহাত দিবি না রুমু? রুমু পিটপিট চোখে তাকায় উজ্জ্বলের পানে। এতদিন অজুহাত দেখালেও তার শরীরটা আজ সত্যিই ভালো লাগছে না। মাথাটা কেমন ঘুরছে, সারা শরীর ম্যাচ ম্যাচ করছে। রুমুর মায়াময় চাহনি উজ্জ্বলকে ঘায়েল করে। অতি যত্নে পরপর বেশ কয়েকবার ওষ্ঠ ছোঁয়ায় রুমুর গালে।